পরীক্ষাতে অনেক সময় প্রশ্ন হয় কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে। ক্লাস 9 সাবজেক্ট বেঙ্গলি প্রথম যে ইউনিট টেস্ট আমাদের আছে অর্থাৎ এপ্রিল মাস, তার একটা শুভ প্রয়াস নিয়ে আমরা ভিডিওটা শুরু করছি। আজকের পাঠ্য আমাদের যে কবিতাটি রয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, কবিতাটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তার সঙ্গে শর্ট কোশ্চেন, মার্কস 3, মার্কস 5, টেক্সটের এক্সপ্লেনেশন, টোটালটা এক ভিডিওতে। খাতা পেন নিয়ে বসে যাও, তাহলে ভিডিওটা শোনার সঙ্গে সঙ্গে নোট ডাউনও করে নেবে। ক্লাস শেষে তোমার টেক্সটটাও বোঝানো হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মার্কস 3, মার্কস 5 এর প্রশ্ন উত্তরও কমপ্লিট হয়ে যাবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন। ওকে, লেটস স্টার্ট। দেখো, কবিতার নাম কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। আমি আসছি যে ঝড় বৃষ্টি কেন, এটার ব্যাকগ্রাউন্ড কি, পূর্ব কথা কি, একটু ওয়েট। কে লিখেছেন গো? মুকুন্দরাম চক্রবর্তী। এনার উপাধি হচ্ছেন কবি কঙ্কন। যেমন ভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা কি বলি? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক সেই রকম ভাবে মুকুন্দরাম চক্রবর্তীকে আমরা কি বলবো না, কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। আই থিঙ্ক ক্লিয়ার। এরপর তোমরা একটা পয়েন্ট করো উৎস বলে, অর্থাৎ আলোচ্য কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা কোন সংকলন থেকে নেওয়া হয়েছে। গ্রন্থটার নাম কি গো? না, চণ্ডীমঙ্গল কাব্য। এই চণ্ডীমঙ্গল কাব্যের দুটো খণ্ড আছে, এক আখেটি খণ্ড, দুই বণিক খণ্ড। আমাদের পাঠ্য এই কবিতাটি চণ্ডীমঙ্গল কাব্যের আখেটি খণ্ড থেকে নেওয়া হয়েছে। তাহলে পরীক্ষাতে অনেক সময় প্রশ্ন হয় কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে। আমরা অ্যান্সার কি বলবো? চণ্ডীমঙ্গল কাব্যের আখেটি খণ্ড থেকে। আশা করব ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার। তোমরা একটা পয়েন্ট করে নাও, চারি মেঘ, অর্থাৎ চারটা মেঘের নাম কি কি? কি কি গো? সংবর্ত, আবর্ত, পুষ্কর আর দ্রোণ। এই হচ্ছে চারি মেঘ। আরেকটা পয়েন্ট করো, অষ্ট গজরাজ। গজ মানে তোমরা জানো সবাই, হাতি। পৌরাণিক মতে মানে বলা হয় যে 8টা গজ বা 8টা হাতি গোটা পৃথিবীকে নাকি বেষ্টন করে আছে। তাহলে কোন কোন সেই হাতিগুলো দেখে নি আমরা? ঐরাবত, পুণ্ডরী, বামন, অঞ্জন, কুমুদ, সার্বভৌম, পুষ্পদন্ত আর সুপ্রতীক। দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে এগুলো অষ্ট মানে 8। আশা করব পুরো ইন্ট্রোটা তোমরা বুঝতে পেরে গেছো এবং খাতাতেও নোট ডাউন করে নিয়েছো। ক্লিয়ার? এরপর তাহলে এটাকে আমরা ইরেজ করে দিচ্ছি, ঠিক আছে? এরপর তোমরা একটা পয়েন্ট করবে পূর্ব কথা। পূর্ব কথা অর্থাৎ ইংরেজিতে এটাকে আমরা কি বলবো? ব্যাকগ্রাউন্ড। হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য পয়েন্ট? ঠিক আছে, দেখো প্রথমেই আমরা এক ব্যাধের গল্প পড়বো। গল্প শুনতে আমরা নিশ্চয় সবাই ভালোবাসি, তাই না? বেশ, একটা গল্প বলি, পূর্ব কথা বলে পয়েন্ট করে গল্পটা শোনো, পরে লিখবে। ওকে, প্রথমে আমরা এক ব্যাধের গল্প পড়বো, কালকেতু, যার স্ত্রীর নাম ফুল্লরা। এই ফুল্লরাকে দেবী হিসাবে পুজো করা হয়, ঠিক আছে? একটা পীঠস্থান আছে কঙ্কালী তলা, সেখানে কিন্তু ফুল্লরা দেবী হিসাবে সমাদৃত। ক্লিয়ার? যাই হোক, তো এই কালকেতু আর ফুল্লরা কিসে দিন যাপন করতো না, তারা এই কালকেতু ইনি জঙ্গলে যেত। ধরে নাও এটা জঙ্গল, ধরে নিতে বললাম, এটা কিন্তু জঙ্গল নয়, কেমন? তাহলে জঙ্গলে যেত আর কি করতো গো না, পশু শিকার করে নিয়ে আসতো। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে যখন জঙ্গলে গিয়ে পশু শিকার করতো কে? কালকেতু। তাহলে পশুগুলোকে নিয়ে আসতো, ফুল্লরা সেগুলোকে পিস পিস করে কাটতো এবং সেই মাংস গোলা হাটে বিক্রি করত। এইভাবে তাদের কিন্তু দিন যাপন হতো বা জীবিকা নির্বাহ হতো।
তাহলে আশা করবো ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। এরপর যখন এটা চলতে লাগলে এইভাবে জঙ্গলের সমস্ত পশুরা মিলে একটা মিটিং করলো। কি করলো? মিটিং বা পশুর একটা সভার আয়োজন করলো। পৌরাণিক কাহিনী, তাই পশুরাও মিটিং আয়োজন করছে, মেনে নাও। ওকে। এরপর পশুরা একটা সিদ্ধান্ত নিল যে এইভাবে কালকেতু যদি প্রত্যেক দিন আমাদেরকে এসে পড়ে এইভাবে হত্যা করে, তাহলে আমরা তো কিছুদিন পর নিশ্চিহ্ন হয়ে যাব, জঙ্গল তো ফাঁকা হয়ে যাবে। তাই সমস্ত পশুরা মিলে শরণাপন্ন হলো কার? দেবী চণ্ডী। দেবী চণ্ডী আমরা পড়েছি, দেবী চণ্ডী, দেখবে চণ্ডী পুজো হয়, চণ্ডীর ঘট হয়, হয় না? খুব ক্রুদ্ধ দেবী, কিন্তু খুব ক্রুদ্ধ, রাগী। যাই হোক, তো দেবী চণ্ডী শরণাপন্ন হলো সমস্ত পশুরা। পশুরা বলল, হে দেবী, কালকে তো প্রত্যেক দিন আসে আর আমাদেরকে হত্যা করে, এইভাবে আর কদিন চলবে? দেবী চণ্ডী কি করলেন? এই সমস্ত পশুদেরকে মায়ার বশে লুকিয়ে রাখলেন। মায়া, এবারে তুমি বলবে স্যার মায়া মানে কি? মায়া মানে জিনিসটা আছে বা মানুষটি আছে কিন্তু নেই। সিনেমায় দেখো না, আত্মা আছে, আত্মাটাকে ওভারটেক করে আমি পেরিয়ে চলে গেলাম, ঠিক সেই রকম ভাবে, বুঝতে পারছো? তাহলে এবারে যখন মায়ার বসে লুকিয়ে রাখলো, রীতিমতো কালকেতু জঙ্গলে গেছে, একটা পশু নেই, মানে আছে কিন্তু নেই। ওই যে বললাম মায়ার ছলে লুকিয়ে রেখেছেন কে? দেবী চণ্ডী। রীতিমতো একটা পশুকেও দেখতে পেলেন না কে? কালকেতু। রীতিমতো কালকেতু খুবই দুঃখিত হলেন, খুব দুঃখিত, হতাশায় ভেঙে পড়লেন। কে গো? না, কালকেতু। এবারে তুমি বলবে কেন ভেঙে পড়লেন? ভাই, আজ যদিও পশু শিকার না করে, তাহলে জীবিকা নির্বাহ হবে কি করে? ও খাবে কি? ঠিক আছে, তখন কালকেতু দুঃখিত অবস্থায় আস্তে আস্তে কি দেখা পায় না? একটা স্বর্ণ গধিকার দেখা পায়। স্বর্ণ গধিকা, স্বর্ণ গধিকা মানে আমি বলছি কোষাপ বা গুইসাপ বা টিকটিকি জাতীয় প্রাণী, এটা প্রাণী বটে। এবারে দেখতে পাই কাকে? না, এই গোসাপটাকে দেখতে পাই, টিকটিকি দেখতে পাই। কিছু না পেয়ে টিকটিকিটাই নিয়ে আসে কোথায় গো? না, তার বাড়িতে। ধরে নাও এটা একটা বাড়ি, ঠিক আছে, বাড়ি যদিও হলো না, তবু মনে করো না এটা একটা বাড়ি, মোটামুটি একটা আকৃতি দিলাম, ঠিক আছে। তো এই বাড়ি আসছে, বাড়িটা কি নিয়ে এসছে? গোসাপটা নিয়ে এসছে। গোসাপটা আসলে কে? দেবী চণ্ডী। তিনি গোসাপে ছদ্মবেশে ছিলেন, টিকটিকি ছদ্মবেশে। কালকে তো ওনাকে মানে ওটাকে নিয়ে এসছে বাড়িতে। যে সময় এসেছে সেই সময় ফুল্লরা বাড়িতে ছিল না, তাই গোসাপটাকে রেখে কালকে তু যাই ফুল্লরাকে খুঁজতে যায়। ফুল্লরাকে খুঁজতে চলে গেল কে? কালকেতু। এবার কি হয়েছে? রীতিমতো যখন কালকেতু চলে গেছে ফুল্লরাকে খুঁজতে, ফুল্লরা তখন ঘরে চলে এসেছে। এদিকে এই গোসাপ মানে দেবী চণ্ডী সুন্দরী রমণী সাজে, সুন্দরী রমণী সাজে বাড়ির ভেতরে বসে আছে, সুন্দর লাল শাড়ি, হ্যাঁ, লম্বা কেশ, এইভাবে বসে আছে। ফুল্লরা রীতিমতো ঘর এসেছে, দেখতে পাচ্ছে একটা রমণী। ফুল্লরা ভেবেছে কালকেতু বুঝি আরো একটা বিয়ে করেছে, ঠিক আছে। এবার ফুল্লরা কি করেছে? ওই রমণীকে 12 মাসের দুঃখের কথা শোনাতে আরম্ভ করেছে। বৈশাখ মাসে কি হয়, জ্যৈষ্ঠ মাসে কি হয়, আষাঢ় মাসে কি হয়, এইভাবে চৈত্র মাস অবধি। কেন দুঃখের কথা বলছে? যাতে করে ওই রমণী বাড়ি ছেড়ে চলে যায়। মানে ফুল্লরার অ্যাটেম্প্ট এটা যে আমি থাকবো, আর কেন বাবা বিয়ে করতে গেল কালকেতু। যাই হোক, কিছুক্ষণের মধ্যে কালকেতু ফিরে আসে। এই সুন্দরী রমণী দেবীর ছদ্মবেশে আবির্ভূতা হন, ঠিক আছে। রীতিমতো কালকেতু ফুল্লরা সশ্রদ্ধ প্রণাম করেন এবং দেবী চণ্ডী তাদের ওপর সন্তুষ্ট হয়ে তাদেরকে কি দিয়েছিল না? তাদেরকে দিয়েছিল 7 ঘোড়া ধন এবং অঙ্গুরি। অঙ্গুরি মানে কি গো? আংটি, অনেক মূল্যবান আংটি, 7 ঘোড়া ধন। তাহলে অনেক ধনী হয়ে গেল কারা গো? কালকেতু এবং ফুল্লরা। এবার এইভাবে তারা কি
না গুজরাট নগরের উত্থান করলো, গুজরাট নগরী। কিন্তু মুশকিল হচ্ছে রাজা আছে, রানী আছে, কিন্তু কোনো প্রজা রইল না, কোনো প্রজা নেই। তখন তারা আবার দেবী চণ্ডীর শরণাপন্ন হলো, হে দেবী সব আছে কিন্তু প্রজা নেই যে। দেবী বললেন তোমাদের পাশে একটা ছোট্ট মতো জায়গা কলিঙ্গ দেশ, এখানে যাও, এখানে যে পরে এদের প্রজাদের বোঝাও যে তোমরা গুজরাট নগরীতে এসে পরে বাজার করো, এই জায়গাটা ছেড়ে দাও। কিন্তু একটা প্রজাও রাজি হয়নি কোথায় যেতে, গুজরাট নগরীতে যেতে। তখন কালকেতু ফুল্লরা আবার শরণাপন্ন হয় কার, দেবী চণ্ডীর। তখন দেবী চণ্ডী প্রচন্ড পরিমাণে কি হয় গো, ক্রুদ্ধ হয়। তখন রেগে গিয়ে কলিঙ্গ দেশে পুরো প্রবল বিপর্যয় ঘটিয়ে দেয়, পুরো ঝড় বৃষ্টি প্রচুর, যাতে করে এখানকার প্রজারা বাধ্য হয়ে গুজরাট নগরীতে এসে বসবাস করে কালকেতু এবং ফুল্লরার নিকট। তাই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। এটা গেল পূর্ব কথা বা ব্যাকগ্রাউন্ড। আশা করব ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পেরে গেছো। তাহলে উৎস জানলে, দুটো টিকা পড়েছো, পূর্ব কথা জেনে গেলে, এবার আমরা মূল টেক্সটে প্রবেশ করব। আশা করব ভিডিওটা ভালো লাগছে, পুরোটা দেখো ক্লিয়ার হয়ে যাবে। খাতা পেন নিয়ে এবারে টেক্সটটা মন দিয়ে বোঝো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? চলো আমরা ভিডিওটা তাহলে শুরু করি, কেমন? দেখো, মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, তার মানে মেঘ পুরো অন্ধকার করে এসছে। চতু কইল মানে কি গো, করলো। কইল মানে করলো, বইয়ে নোট করবে পেন্সিলে, ঠিক আছে? দেখিতে না পাই মানে দেখতে পাই না, কেহ, কেহ মানে কেউ, অঙ্গ আপনার, আপনার মানে নিজের, মানে এত অন্ধকার কলিঙ্গতে যে কেউ কারোর হাত পা দেখতে পাচ্ছে না। ঈশানে, ঈশান ওয়ার্ডার মানে লিখবে উত্তর পূর্ব কোণ। ঈশান বলতে উত্তর পূর্ব কোণ, অর্থাৎ ঈশানে উড়িল মেঘ সঘনে, সঘনে মানে লিখবে ঘন ঘন বা অবিরাম। চিকুর, চিকুর মানে তো চুল হয়, কিন্তু এখানে চিকুর মানে চুল নয়, এখানে চিকুর মানে হচ্ছে বিদ্যুৎ বা বজ্রপাত। তাহলে উত্তর পূর্ব দিকে মেঘ উড়েছে এবং ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর, তার মানে উত্তর দিকে মেঘ পুরো গর্জন করছে। নিমিষেকে, নিমিষেকে মানে লিখবে এক মুহূর্তে। জোরে মেঘ গগন মন্ডল মানে গোটা আকাশ ঘিরে মেঘ করে আছে। চতুর্দিকে একটা একটা অরাজকতার পরিবেশ, মানে প্রাকৃতিক দুর্যোগের পরিবেশ, চতুর্দিকে একটা। চারি মেঘে, এই দেখো রেফারেন্সটা পেয়ে গেছো। চারি মেঘ মানে সংবর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণ। বরিশে মুষলধারে জল, মুষলধারের মানে লিখবে প্রবল বৃষ্টিপাত, যাকে ইংরেজিতে বলা হয় ক্যাটস অ্যান্ড ডগস। বিড়াল কুকুর নয়, ক্যাটস অ্যান্ড ডগস মানে প্রবল বৃষ্টিপাত বা মুষলধারে বৃষ্টিপাত। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, কলিঙ্গে মানে কলিঙ্গ দেশে জায়গাটাতে মেঘ উড়ে গেছে উচ্চ নাদ, নাদ মানে ডাকা যেটাকে বলি। প্রলয় গনিয়া, প্রলয় মানে বুঝতে পারছো মহাপ্রলয়, গনিয়া মানে বুঝতে পেরেছে প্রজারা বিষাদ হয়ে গেছে, সমস্ত প্রজা ভাবনায় পড়ে গেছে। ঘটাচ্ছে কে গো, না দেবী চণ্ডী। উদ্দেশ্য কি, প্রজাদেরকে গুজরাট নগরীতে কালকেতু এবং ফুল্লরার সান্নিধ্যে নিয়ে আসা। তাই তো দেখো, তারপর দেখো, হুড় হুড় দূর দূর বয়ে ঘন ঝড়,
তাহলে ঝড়ের আওয়াজ কেমন? হুড় হুড়, দূর দূর, এগুলোর কোনো মানে নেই, তোমরা জানছো সেটা। বিপাকে মানে লিখবে বিপদে, ভবন মানে লিখবে ঘর, ছাড়ি মানে লিখবে ছেড়ে যাওয়া, প্রজা দিল রড, রড মানে লিখবে পালানো। তাহলে বিপদ বুঝতে পেরে সমস্ত প্রজারা ওখান থেকে কি করলো? পালিয়ে চলে গেল। ধুলে, ধুলে মানে কি গো? ধুলাতে আচ্ছাদিত হইল, মানে ধুলাতে ভরে গেল যেগুলি ছিল হরিত, হরিত মানে লিখবে সবুজ। তাহলে যতগুলো সবুজ কালার ছিল সেগুলো পুরো ধুলোতে ভরে গেল, ধুলোতে মাখামাখি হয়ে গেল। উল্টিয়া পড়ে শস্য, প্রজা চমকিত, শস্যগুলো উল্টে পড়ে গেছে, সমস্ত প্রজারা চমকে উঠেছে, শিহরিত হয়ে গেছে। তারপর কি বলছে দেখো, চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। দেখো চারি মেঘে জল দিচ্ছে অষ্ট গজরাজ। অষ্ট গজরাজের রেফারেন্স তোমার দেওয়া আছে। পৌরাণিক মতে গোটা পৃথিবীকে বেষ্টন করে আছে আটটা হাতি, তারা জল দিয়ে পৃথিবীকে বেষ্টন করে। তাহলে এত বৃষ্টিপাত যে অষ্ট গজরাজে চার মেঘ পরিপূর্ণ, অর্থাৎ সংবর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ। খাতায় লেখা আছে, অলরেডি দেখতে পারো। বলছে সঘনে চিকুর মানে ঘন ঘন বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। ব্যঙ্গ তড়কা বাজ মানে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে বাজ পড়ছে। ধরো ব্যাঙ আছে, লাফালো, বিরাট জোরে বিদ্যুৎ চমকালো, আবার লাফালো, আবার বিরাট বিদ্যুৎ, মানে ব্যাঙের মতো বাজ পড়ছে, মানে থেমে নেই, কন্টিনিউয়াস ওয়েটাকে বোঝাবার জন্য তিনি বলেছেন ব্যঙ্গ তড়কা বাজ। আশা করবো ক্লিয়ার হচ্ছে। করি করো সমান বরিশে জলধারা, তাহলে এত জলধারা বইছে, হাতির সুর, জানো তো হাতির সুর, সেরকম জলের ফোয়ারা আসছে। জলে মহি একাকার পথ হইল হারা, মহি কথার অর্থ লিখবে পৃথিবী, মানে গোটা পৃথিবী জলে টইটম্বুর হয়ে গেল। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, কারো কথা শুনিতে না পাই কোনো জন, মানে এত বিদ্যুৎ চমকাচ্ছে কেউ কারো কথা শুনতে পাচ্ছে না। চতুর্দিক থেকে এত প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয় চলছে। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, কলিঙ্গের সঙ্গরে সকল লোক যে জৈমিনী। কলিঙ্গে মানে কলিঙ্গ জায়গাতে, সঙ্গরে মানে লিখবে স্মরণ করা বা মনে করা। তাহলে সকল লোক কাকে মনে করছে? জৈমিনীকে, ঋষি জৈমিনীকে। জৈমিনীকে, জৈমিনী হচ্ছেন মুনি ঋষি, যিনি বাজ পড়া বন্ধ করতে পারেন, পরিত্রাণ করতে পারেন প্রজাদের। তাই সবাই কার স্মরণ করছে গো? জৈমিনী। হুড় হুড়, দূর দূর শুনি ঝন ঝন, না পাই দেখিতে কেহ রবির কিরণ। রবি মানে সূর্য, কিরণ মানে আলো। এত অন্ধকার কেউ সূর্যের কিরণ অব্দি দেখতে পাচ্ছে না। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, ভুজঙ্গ কথার অর্থ হচ্ছে সাপ। তাই সাপগুলো গর্তের ভেতরে নেই, জলে ভেসে বেড়াচ্ছে। তাহলে জিনিসটা ভাবো কতটা ভয়াবহ বিপজ্জনক অবস্থা। জলের মধ্য দিয়ে একদিকে সাপ যাচ্ছে, একদিকে মানুষ যাচ্ছে। বুঝতে পারছো কেসটা? নাহি জানি জলস্থল কলিঙ্গ মন্ডলে, নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। 7 দিন ধরে ক্রমাগত বৃষ্টি হচ্ছে। আছুক শস্যের কার্য, হেজ্জা গেল ঘর। হেজ্জা মানে সবকিছু নষ্ট হয়ে গেল। মেঝাতে পড়ে শিল বিদারিয়া চাল, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। তার মানে মেঝেতে চাল তাল সব পড়ে গেছে, কিচ্ছু নেই। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, এবারে দেবী চণ্ডী বীর হনুমানকে আদেশ দেন, কি বলেন? সমস্ত এসে পড়ে মঠ ভেঙে দেন, অট্টালিকা ভেঙে দেন, ভাঙি করে খান খান। বীর হনুমান জানো তো বজরংবলী, তাই না? তাহলে এত শক্তিশালী তিনি কি করেছে? সব খান খান করে দিয়েছেন, ভেঙে পড়ে। কার আদেশে? দেবী চণ্ডীর আদেশে। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলো করে দলমল, ঘরগুলো দলমল দলমল করছে।
চণ্ডীর আদেশে ধাই নদ নদীগণ, মানে চণ্ডী আদেশ দিচ্ছেন, এই নদ নদী তোমরা ওইদিকে বও। তাহলে নদ নদী সবাই চণ্ডী যেমন যেমন বলছেন সেই রকম ভাবে তারাও কিন্তু প্রবাহিত হচ্ছে। কারা? নদ নদীগণ। অম্বিকা মঙ্গল, ও দেবী চণ্ডীরই অপর নাম অম্বিকা। গান শ্রী কবি কঙ্কন, তার মানে লাস্ট লাইনে কবি কঙ্কন লিখেছেন, তার মানে কি মুকুন্দরাম চক্রবর্তী নিজের পরিচয় দিয়েছেন লাস্ট লাইনে। বুঝতে পারলাম? এবার এখানে একটা তোমাদের গল্প বলি। গল্পটা কি গো না, এই যে শেষে কবি নিজের পরিচয় দিলেন, এটাকে সাহিত্যে কিন্তু ভণিতা বলা হয়। পরীক্ষায় আসতে পারে ভণিতা কি, কি বলবে? মধ্যযুগের কবিরা তাদের কবিতার শেষে নিজেদের পরিচয় দিতেন। এই শৈলী বা স্টাইলকে আমরা কি বলে ডাকবো? ভণিতা বলে ডাকবো। আশা করব বোঝা গেছে। লাস্ট লাইনে অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন নিজের পরিচয় দিয়েছেন, তাই এটা হচ্ছে ভণিতা। মনে থাকবে। আশা করব ভিডিওটা ভালো লেগেছে, সকলে বুঝতে পেরে গেছে। এবারে কথা দিয়েছিলাম কি কি প্রশ্ন আসবে। মার্কস 5 এর একটি প্রশ্ন করবে, ওটাই আসবে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় প্রাকৃতিক বিপর্যয়ের চিত্রটি দেখো। একদম শিওর, খুব মন দিয়ে করো। আর মার্কস 3 আমরা খুব শীঘ্র আমাদের চ্যানেলে আপলোড করার প্রয়াস রাখবো। তার আগে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো। তোমাদের ভালোবাসা পেলে তবেই তো আমাদের ইচ্ছা হবে যে নতুন কোনো আপডেট করি। আজকের জন্য এই অবধি। ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবে। টাটা, অল দ্য বেস্ট।